নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। রাত পোহালেই শুরু এবছরের মাধ্যমিক পরীক্ষা, আর তার আগেই প্রস্তুতি তুঙ্গে বিভিন্ন বিদ্যালয়ে। সেই সাথে থাকছে ছাত্রছাত্রীদের জন্য আপৎকালীন সুবিধা। অন্যদিকে পরীক্ষা শুরুর 24 ঘন্টা আগে স্কুলের স্পোর্টস উপলক্ষে জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে তারস্বরে মাইক বাজিয়ে বিতর্কে জড়ালো জলপাইগুড়ি শহরের নামকরা একটি বালিকা বিদ্যালয়। আবারও সাফল্যের মুখ দেখল জলপাইগুড়ি জেলার খেলোয়াড়রা। 9তম ইনভিটেশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে পুরস্কার আনল জলপাইগুড়ি জেলার খেলোয়াড়রা। বসছে সিট নাম্বার। আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু, আর তার আগেই বিভিন্ন বিদ্যালয়ে প্রস্তুতি তুঙ্গে। থাকছে ছাত্রছাত্রীদের জন্য আপাতকালীন সুবিধা। আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। জলপাইগুড়ি জেলা থেকে ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় 26,000। পরীক্ষা চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। জলপাইগুড়ি জেলা থেকে প্রায় 26,000 ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, যার মধ্যে ছাত্র রয়েছে প্রায় 10,500 আর ছাত্রী রয়েছে প্রায় 15,000। মোট ভেন্যু থাকছে 97টি, যার মধ্যে মেন সেন্টার 21টি ও সাব সেন্টার থাকছে 76টি। গতবারের তুলনায় এবছর মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থী বেড়েছে। এই বছরও সিসি ক্যামেরা সহ যে ধরনের নিয়ম ছিল সেগুলোই থাকছে। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকছে সিক বেড ও ডাক্তারি পরিষেবাও। তাই যে সমস্ত বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সমস্ত বিদ্যালয়ের বেঞ্চে বসছে সিট নাম্বার। পরিষ্কার হচ্ছে বিদ্যালয়ের আশপাশের জায়গাও। আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে। মাধ্যমিকের জন্য আমরা রেডি। কালকে সকাল 9:45-এ পরীক্ষা শুরু হবে। 8টার থেকে 8:30-8টার মধ্যে আমাদের টিচাররা সবাই ঢুকে যাবে এবং ছাত্ররাও 8:30 থেকে ঢুকবে। আমাদের এখানে এফডিআই এর সিট পড়েছে। 181 জন ক্যান্ডিডেট আছে। আমাদের 9টা ঘরে পরীক্ষা আমরা নিচ্ছি। আমাদের অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। বললাম স্যার, অসুস্থ হয়ে গেলে তার জন্য সিক রুমের ব্যবস্থা আছে। আর ছাত্ররা যারা ঢুকবে তারা অ্যাডমিট কার্ড, তারপরে তোমার ট্রান্সপারেন্ট রাইটিং বোর্ড, ট্রান্সপারেন্ট বক্স এবং জলের বোতল, এগুলো ছাড়া আর কিছু আনতে পারবে না। কোনো রকম মোবাইল ফোন, ডিজিটাল ওয়াচ, এগুলো সমস্ত সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কোনো ব্যাগও আনতে পারবে না। এই মানে এক্সাম মেটেরিয়াল নিয়েই তারা খালি পরীক্ষাতে ঢুকবে, আর কোনো জিনিসপত্র তাদের সঙ্গে ব্যাগ কি বাইরে রাখতে পারবে? ব্যাগ বাইরে আমাদের একটা, যদি কেউ ভুলবশত নিয়ে আসে তার জন্য একটা ক্লোক রুমের ব্যবস্থা করা হয়েছে, সেখানে থাকবে, নিজ দায়িত্বে থাকবে। কে কার ব্যাগ নিয়ে চলে যাবে সে দায়বদ্ধতা আমাদের নেই। স্যার, নিরাপত্তা জেলা প্রশাসন ব্যবস্থা করেছে। স্থানীয় থানার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল, পুলিশ বাহিনী থাকবে এবং স্বাস্থ্য বিভাগ থেকেও যোগাযোগ করেছিল। যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তার জন্য আশাকর্মীরা থাকবেন, ওষুধপত্রের ব্যবস্থা থাকবে। রাত পোহালেই এই বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু, কিন্তু পরীক্ষা শুরুর 24 ঘন্টা আগে স্কুলের স্পোর্টস উপলক্ষে জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে তারস্বরে মাইক বাজিয়ে বিতর্কে জড়ালো জলপাইগুড়ি শহরের নামকরা একটি বালিকা বিদ্যালয়। উল্লেখ্য, পুলিশ প্রশাসনের তরফে ইতিমধ্যেই এই সময় মাইক বাজানো নিয়ে বিধিনিষেধ জারি থাকলেও কিভাবে এই নিয়মকে তোয়াক্কা না করে স্কুলে স্পোর্টস সংগঠিত হতে পারে তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও ওই স্কুল কর্তৃপক্ষের সাফাই, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই মাঠ অনেকটাই দূরে অবস্থিত এবং অনেকটাই কম ডেসিবেলে স্কুলে স্পোর্টস চালানো হচ্ছে। তবে অভিযোগ যে একেবারেই অমূলক নয় তা পার্শ্ববর্তী এলাকার পড়ুয়াদের বক্তব্যেই পরিষ্কার। টাউন ক্লাব মাঠ সংলগ্ন দক্ষিণ সুকান্তনগর কলোনি এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে কেউ জানালো, যেভাবে মাইক বাজিয়ে স্পোর্টস চলছে তাতে পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই সমস্যা হচ্ছে। এদিনই স্পোর্টস চলাকালীন মাঠে উপস্থিত ছিলেন ডিপিএসসির চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়। তার মতে, টাউন ক্লাব মাঠটির চারপাশ অনেকটাই ইনডোরের মতো, তাই এখানে ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। খবর পেয়ে অবাক জেলা বিদ্যালয় মাধ্যমিক পরিদর্শক বালিকা গোলে। তিনি জানান, এভাবে পরীক্ষার আগে মাইক বাজালে পরীক্ষার্থীদের স্বাভাবিকভাবেই সমস্যা হওয়ার কথা। দ্রুত বিষয়টি দেখা হচ্ছে বলে জানান তিনি। অন্যদিকে জেলা পুলিশ সুপার খাঞ্জবাহালে উমেশ গণপত জানান, এই সময় উচ্চস্বরে মাইক বাজানো নিষিদ্ধ। প্রতিটি ডেকোরেটরকে বৈঠক করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলের স্পোর্টস ঘিরে যে অভিযোগ আসছে তা দ্রুতই খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
উল্লেখ্য, এর কিছুক্ষণের মধ্যেই টাউন ক্লাব ময়দানে পৌঁছায় পুলিশ। টাউন ক্লাব মাঠের এখানে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে, বক্স বাজতেছে, এটাও পড়া অসুবিধা হচ্ছে আমাদের দিনের বেলা। তোমরা কি চাও? আমরা চাই সাউন্ড সিস্টেমটা বন্ধ হোক এই পরীক্ষার জন্য, পরীক্ষা পরে আবার চালা দেওয়া শুরু। তাহলে কি পরীক্ষা দিতে কি অসুবিধা হচ্ছে? পড়ার কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। কি অসুবিধা হচ্ছে? পড়তে তো অসুবিধা হচ্ছে, সাউন্ড সিস্টেমের জন্য কানে বাজতেছে। করেছি মাইক খুব জোরে, মানে ম্যাডাম বলার পর আমরা কমিয়ে দিয়েছি তার সাউন্ডটাকে। এসডিও ম্যাডামের বলছিলাম ওই ঘরে থাকতে পারছে না আওয়াজে। না, এত জোরে আমাদের হয়নি। সেখান থেকে বাইট নিতে গিয়েছিলাম, তারাও বলছে যে আমার অসুবিধা হচ্ছে, স্কুলের ছাত্রছাত্রীদেরও অসুবিধা হচ্ছে। কি বলবেন এই ক্ষেত্রে? কি পারেন এইভাবে সাউন্ড সিস্টেম? এটা কি অবমাননা করলেন যে গাইডলাইন্স? না না, এরকম কোনো কিছু ব্যাপার না। আসলে মাঠ পাওয়া যায়নি, আর আমাদের ছাত্রীরাও একটা বছর তাহলে ওদের খেলাটা পেতো না। সেই জন্যই আমরা খুব ছোট করেই সবাই মিলে চেষ্টা করছি যাতে সুন্দর করে তোলা যায় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা। সব জায়গায় সবটারই গুরুত্ব আছে অবশ্যই। মাধ্যমিক পড়াশোনা, খেলাধুলার মাধ্যমেও ছেলেমেয়েরা এগিয়ে যায়, কিন্তু পরীক্ষার আগের দিন কি করে এই সাউন্ড সিস্টেম? পুলিশ প্রশাসন থেকে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে যে কোনো সাউন্ড সিস্টেম বাজানো যাবে না। আমরা মনে হয় টাউন ক্লাবটা অন্যান্য স্কুলের থেকে অনেকটাই দূরেই আছি, এতটাও জোরে হচ্ছে না যে অন্যান্য যারা পড়াশোনা করছে বা মানে এই টাইমে অসুবিধা হবে। কিন্তু এই টাইমে তো পরীক্ষার্থীরা পড়াশোনা করছে আশেপাশের ছেলেমেয়েরা। না না, টাউন ক্লাব মাঠটা কিন্তু যদি দেখেন দূরেই আছে, অন্যান্য না পাশের তো পাশের থেকে সমস্যা, অফিস এদিকে আছে, স্কুল বা বাড়ি কিন্তু এখান থেকে দূরেই আছে। সেটা পাশে জেলা স্কুল, জেলা স্কুল অনেক দূর, তার সবারই কোর্স শেষ করছে। ওই জন্যই আজকে কালকে থেকে মাধ্যমিকটা শুরু আছে, এটা আপনারা সকলে জানেন, আমরাও জানি। যার জন্যে এখানে একটা টাউন ক্লাব চারিদিকে প্রায় ইনডোর সিস্টেম আছে। না এখানে তো খোলা মাঠে প্রোগ্রামে বাইরে পরীক্ষার্থীদের সমস্যাও হচ্ছে, ডিআই ম্যাডাম বললো এই বিষয়টা এসডিও সাহেবকে জানাচ্ছে। কি বলবেন এটা? আমি এটা মনে করি না যে ইনডোর সিস্টেম এখানে দেখেন বিষয়টা প্রশাসনগতভাবে আমাদের হেডমিস্ট্রেস দেখবে, আমাদের এসডিও সাহেব দেখবে। আমি এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি মনে করি যে ইনডোর সিস্টেমে একটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে, যার জন্য ওনারা কষ্ট করে খোলা মাঠে নেননি এবং একটা বদ্ধ যেখানে বাউন্ডারি আছে সব কিছু আছে এবং লো ভোল্টেজের মধ্য দিয়ে, লো সাউন্ডের মধ্য দিয়ে খেলাটা পরিচালনা করার চেষ্টা করছে। ওনারা জানেন এর পরবর্তী খেলার কোনো সুযোগ থাকবে। ঠিক আছে, পর্যটক যেখানে আমরা পেয়েছি আমরা নিশ্চয়ই ওখান থেকে অ্যাকশন নিয়েছি। अगर কেউ এর মধ্যে अगर কোনো জায়গাতে খবর পায় তো নিশ্চয়ই আমাদের কন্ট্রোল রুম, থানার কন্ট্রোল রুম এখানে আপনারা নিশ্চয়ই জানাতে পারবে, আর আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। আমরা যে ডেকোরেটর আর সাউন্ড প্রোভাইডার যে আছে ওনাদেরকে আমরা মিটিং করে ওনাদেরকে জানিয়ে দিয়েছি কি এই সময় সব বন্ধ থাকবে, যে কোনো মুহূর্তে আর কোনো জায়গা থেকে সাউন্ড বাজানো হয় সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন। এখন কিন্তু চলছে সাউন্ড। ঠিক আছে, আমরা নিশ্চয়ই থ্যাংক ইউ, আপনি ইনফরমেশন দিয়েছেন। এটা মাদ্রাসা আমার এখানে ভেনিউ নেই, সেন্টারে নেই। ভেনিউ আছে ধূপগুড়িতে আর রাজগঞ্জ দিকে আছে। হ্যাঁ, দুইটা জায়গায় আছে ভেনিউ, তিনটা সেন্টার। আর এটা যে সাউন্ড ডেফিনেটলি ইট ইজ ডিস্টার্বিং বিকজ বাচ্চারা এখানে বসে পড়াশোনা করছে। উই উইল ডেফিনেটলি লুক ইনটু ইট। আমি এখনই কথা বলে নিচ্ছি, জানাবেন। হ্যাঁ, ঠিক। আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু, আর তার আগেই ট্রাফিক নিয়ন্ত্রণ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য স্মারকলিপি বামপন্থী টোটো ইউনিয়নের। আগামীকাল মাধ্যমিক পরীক্ষা, তাই সুষ্ঠুভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য আজ ডিএসপি ট্রাফিকের কাছে স্মারকলিপি প্রদান করল ই রিক্সা ইউনিয়নের সদস্যরা। এদিন তারা ডিএসপি ট্রাফিকের সাথে কথা বলেন। তারা বলেন যে সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলোতে যানজট পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলোতে সঠিকভাবে পুলিশের পাহারা ও রাস্তাঘাট যানজট মুক্ত করার দাবি রাখেন। আরও তারা বলেন মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনোভাবে অসুবিধার সম্মুখীন যাতে না হতে হয় তার জন্যই ডিএসপি ট্রাফিকের কাছে আজকের এই স্মারকলিপি। আজকে আমরা এসেছিলাম যে আপনারা জানেন যে আগামীকাল থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং আগামী 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমরা প্রথমেই আমাদের ই রিক্সা চালক ইউনিয়নের পক্ষ থেকে এই পরীক্ষার্থীদের তাদের পরীক্ষা ভালো হোক তাদেরকে আমরা শুভকামনা জানাই এবং সেই সঙ্গে আমরা ডিএসপি ট্রাফিক ওনার কাছে এসেছিলাম যে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায় যাতে পরীক্ষার্থীরা সঠিকভাবে সঠিক সময়ে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, যাতে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনো সমস্যা না হয়, অসুবিধা না হয়, সেটা যাতে ট্রাফিক অফিস থেকে নির্দিষ্টভাবে দেখা হয়
এবং হচ্ছে যে পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে যাতে অভিভাবকরা ছাত্রছাত্রীরা সঠিক সময় পৌঁছতে পারে, যাতে কোনো রকম অসুবিধা না হয়, কোনো রকমভাবে কোনো সমস্যা না হয়, সেটার জন্যই আমরা এসেছিলাম, কথা বললাম, যাতে হচ্ছে ছাত্রছাত্রীরা সুষ্ঠুভাবে তাদের যে প্রথম জীবনের যে বড় পরীক্ষা সেখানে তারা যাতে যেতে পারে, সেই জন্যই আমাদের আশা। বললাম আপনাদের তরফে কি টোটোর বিষয়ে কোনো কি ভাড়া কমানো বা ছাত্রছাত্রীদের কোনো মাধ্যমিক নিয়ে না মাধ্যমিক যারা পরীক্ষা আমাদের তো অবশ্যই আছে, যারা হচ্ছে দুস্থ ছাত্রছাত্রী তাদেরকে অবশ্যই আমাদের যারা টোটো চালক ভাইরা আছেন তারা অবশ্যই বিনামূল্যে হচ্ছে তাদেরকে পৌঁছে দেবে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে যাবে এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে, সেটা তো আছেই। কিন্তু আমরা মূলত এখানে যেটা আসছি সেটা হচ্ছে যে ট্রাফিক অফিসের যে কাজ, প্রশাসনের যে কাজ, যাতে প্রশাসন সঠিকভাবে করে এবং নির্দিষ্টভাবেই ছাত্রছাত্রীদের আমাদের একটাই দাবি যে যাতে রাস্তায় যানজট বা রাস্তায় কোনো সমস্যার কারণে ছাত্রছাত্রীরা যাতে সঠিক সময়ে পৌঁছতে পারবে না, এটা যাতে না হয়, সেটার জন্যই আমাদের আশা। আপনার নাম আর পরিচয়? সুভাষিস সরকার, সম্পাদক, CI2 অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়ন। চা শ্রমিকেরা ঠিকঠাক বেতন পাচ্ছে না, তাই সকাল থেকেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন শাইলি চা বাগানে। চা বাগানে ঠিকঠাক বেতন পাচ্ছেন না শ্রমিকেরা, তাই ক্ষিপ্ত চা শ্রমিকেরা শাইলি চা বাগানের গেটে সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। গত 22 তারিখ শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও শ্রমিকেরা এখনো বেতন পাননি বলে অভিযোগ, তাই বাধ্য হয়ে এদিন সকালে চা বাগানের গেটে বিক্ষোভ দেখায় শ্রমিকেরা। শ্রমিকদের আরও অভিযোগ, শুকা মরশুমে এইভাবেই চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দিতে ঢিলেমি করে, আর এতেই সমস্যায় পড়ে শ্রমিকেরা। চা বাগানের ম্যানেজার সুনীল কুমার আগরওয়াল বলেন, এই সময় চা বাগানের পরিস্থিতি ঠিক নেই, এখনো প্রায় 50 কিলো চা ফ্যাক্টরিতে পড়ে আছে, বিক্রি হচ্ছে না, তাই বেতন দিতে সমস্যা হচ্ছে। আশা করা যাচ্ছে সব মিটে যাবে। से हम लोग सवाल करना चाहते थे कि हम लोग का पेमेंट प्रत्येक पेमेंट में ये डिले क्यों होता है, तो इस विषय को लेकर हम लोग जमा हुए हैं, लेकिन मैनेजर अभी तक कोई डिसीजन देने नहीं सका है। जैसे हम लोग का 22 तारीख का पेमेंट का डेट है, ये डिले होकर आज हम लोग का 1 तारीख हो गया, फिर भी मैनेजर ये डिसीजन बताने नहीं सक रहा है कि पेमेंट कब होगा बोल के। तो हम लोग इस विषय को लेकर पूछने आए, हम लोग कोई काम जाम नहीं किए हैं, हम लोग पूछ के जाने वाले थे अपने काम में, लेकिन मैनेजर का डिसीजन सुनने के बाद में हम लोग जाएंगे। मैनेजर क्या बोला? मैनेजर अभी तक कोई डिसीजन नहीं दिया है, इसीलिए हम लोग बैठे हुए हैं। तो कितना दिन हुआ ये सब हो रहा है? ये सब हम लोग का, जैसे हम लोग बोलते हैं ना, ऑफ सीजन बोलते हैं, जब पत्ती बंद हो जाने के बाद में हम लोग उसको बोलते हैं ऑफ सीजन। मैनेजमेंट हम लोग का प्रत्येक बार ऑफ सीजन में यही करता है कि अभी मालिक का अवस्था ठीक नहीं है, पेमेंट लेट होगा, तो हम लोग लेट होने से भी हम लोग का जैसे मजदूर का पेमेंट जिस हिसाब से है उस हिसाब से हम लोग अपना पेमेंट को ज़्यादा दिन तक नहीं टान सकते हैं। तो इसी को लेके हम लोग पूछने के लिए आने से मैनेजर बार बार ये बात बोलता है कि हम लोग का मालिक का अवस्था ठीक नहीं है। अब पेमेंट कितना डिले करने से, तो उससे अच्छा है हम लोग चाहते हैं कि बागान को इस विषय ऐसी अवस्था में रखने से अच्छा है एक तो डिसीजन ले। हम लोगों का 22 तारीख को पेमेंट होने की बात थी, 22 तारीख को पेमेंट डे है, वो पेमेंट अभी तक नहीं हुआ है। अभी क्या है कि अवस्था शैली का बहुत ही ख़राब है। हमारे फैक्ट्री के अंदर अभी भी 50,000 किलो चाय पड़ा हुआ है जो बिक नहीं रहा है, और जो बिक रहा है वो 80-90 रुपये किलो चाय बिक रहा है, और हम लोगों का कॉस्ट ऑफ प्रोडक्शन है 200 रुपये से भी ऊपर, लेकिन 80-90 रुपये में भी चाय नहीं बिक रहा है, चाय पड़ा हुआ है। तो उसकी वजह से थोड़ा सा प्रॉब्लम तो है। तो सॉल्व किया जाएगा? वो लोगों को क्या कोई बोला गया? हाँ, उनको बता दिया है कि अपना अप्रैल मई महीना तक जो है, अप्रैल महीना तक जो है थोड़ा सा आगे पीछे चलता रहेगा। हिम्मत नहीं हार रहे हैं हम लोग, कोशिश में पूरे लगे हुए हैं, पूरी तरह से काम हो रहा है, इरिगेशन चल रहा है, स्प्रेइंग चल रही है, हम लोगों की सब कुछ काम हो रहा है। अभी भी हमने 100 करीब टेम्परेरी वर्कर भी लगा के रखे हैं, ताकि काम के साथ में कोई वो नहीं होनी तो फिर पूरा का पूरा सीजन ही मार खा जाएगा। हम लोगों की तरफ से पूरी कोशिश है, लेकिन हाँ ये है कि थोड़ा सा मार्च में पत्ती आएगा, अप्रैल में आएगा, मई तक, तब धीरे धीरे सब रेगुलराइज हो जाएगा, लेकिन अभी जो है थोड़ा सा डिले चलेगा। आपका नाम? मेरा नाम सुनील कुमार अग्रवाल है। চিতাবাঘের সাথে লড়াই করে প্রাণে বাঁচলেন বৃদ্ধা। গুরুতর আহত ফতেমা বিবিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তার বয়স 65 বছর। ধূপগুড়ি ব্লকে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে 3টে নাগাদ। বাড়ির পাশে সোনাখালী জঙ্গলে গরু চড়াতে গিয়ে চিতাবাঘের মুখোমুখি পড়ে যান ওই বৃদ্ধা বলে স্থানীয় সূত্রে খবর। তার ওপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। প্রায় ঘণ্টাখানেক চলে মানুষ ও চিতাবাঘের লড়াই। অন্তত এমনটাই দাবি আহত বৃদ্ধার। কোনো ক্রমে বৃদ্ধা হাতে থাকা দা দিয়ে বাঘের মাথায় এবং শরীরে আঘাত করলে তবেই তাকে ছেড়ে জঙ্গলে ঢুকে যায় চিতাবাঘটি।
সেখান থেকে কোনো ক্রমে বৃদ্ধা জঙ্গলের রাস্তায় এসে আশ্রয় নেন। সেই সময় এক ব্যক্তি মোটর বাইকে করে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় দেখে উদ্ধার করে নিয়ে আসেন বাড়িতে। এরপর সেখান থেকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রেফার করা হয় জলপাইগুড়িতে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহত বৃদ্ধার নাতনি আঞ্জিনা বেগম জানান, বাড়ির পাশের জঙ্গলে গরু আনতে গিয়ে চিতাবাঘের আক্রমণে পড়েন আমার দিদা। হাতে পেটে পায়ে কামড় দেয়। এরপর কোনো রকমে চিতাবাঘের সাথে লড়াই করে প্রাণে বাঁচেন। এরপর বাড়ির পাশের এক দাদা আহত অবস্থায় দিদাকে বাড়িতে আনে। গরু আনতে গিয়ে বাঘে কামড় দিচ্ছে, ধরার পর কামড় দিচ্ছে, পিঠে কামড় দিচ্ছে, পায়ে কামড় দিচ্ছে, বুকে কামড় দিচ্ছে, পেটের মধ্যে কামড় দিচ্ছে, অনেক জায়গায় কামড় দিচ্ছে। দেওয়ার পর কোনো মতো কিভাবে ওখান থেকে এলো? একজন বাড়ির পাশে দাদা ছিল, দাদা দেখার পর বাইকে করে নিয়ে আসছে। আপনারা কি দেখছেন, কি কামড়ালো? কামড়ালো আমাকে, আমি নিজে দেখছি বাবা। এই যে ছাগল, বড্ড ছাগল ভেড়া আছে, ফুলের মতো চাকড়া ফাকড়া পাকড়া, আমাকে 3 বার ধরছে বাবা। আমাকে আল্লাহ জীবনটা ফিরিয়ে দিচ্ছে। আপনার সাথে কি ছিল? লাঠি লুটি কিছু ছিল? না, একটা দাও ছিল হাতে খালি। আচ্ছা, ওই দাওটা দিয়ে বাঘটাকে আমি মারছি, আমাকে বাঘটা। কি নাম আপনার? আমার নাম ফাতেমা খাতুন। বাড়ি? বাড়ি সোনাখুলি, চামড়াকুড়া। কোন জায়গায় ঘটনাটা হয়েছে? ওই যে সোনাখুলির ফরেস্টে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন। ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয় জলপাইগুড়ি প্রেস ক্লাবে। উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির তরফে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করা হলো জলপাইগুড়ি প্রেস ক্লাবে। সমিতির তরফে জানানো হয়েছে, বর্তমান রাজ্য সরকার নস্য শেখ জনগোষ্ঠীর জন্য উন্নয়ন বোর্ড গঠনে উদ্যোগী হয়েছে, কিন্তু এভাবে বোর্ড গঠন না করে সামগ্রিকভাবে রাজ্যের অনগ্রসর মুসলিম সমাজের উন্নয়নের জন্য একটি বোর্ড গঠন করা হোক। এই মর্মে সংযুক্ত একটি উন্নয়ন বোর্ড গঠন করার দাবি তোলা হয়েছে সমিতির তরফে। সদস্যদের আরও বক্তব্য, বর্তমান প্রেক্ষাপটে সরকারি উদ্যোগে তারা হতাশ। তাদের মতে, যেভাবে নস্য শেখ উন্নয়ন বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে তা অবৈজ্ঞানিক। এতে প্রকৃত নস্য শেখ নেতৃত্বকে বঞ্চিত করে একতরফা বোর্ড গঠনের প্রবণতা দেখা দিয়েছে বলে অভিযোগ। আমাদের সংগঠন উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, যা 1995 সালে জটেশ্বর থেকে গঠিত হয়ে বর্তমানে সারা রাজ্যে সামাজিক ন্যায়ের আন্দোলন চালিয়ে আসছে। সমিতির উদ্দেশ্য হল অনগ্রসর মুসলিমদের আর্থসামাজিক উন্নয়ন। মন্ডল কমিশনের রিপোর্টকে সামনে রেখে স্বর্গীয় যুগল কিশোর রায়বীরের পরামর্শ সহযোগিতায় প্রথম উত্তরবঙ্গের ভূমিপুত্র রাজবংশী জাতি থেকে ধর্মান্তরিত নস্য শেখ মুসলমান সমাজ 1999 সালে ওবিসি তালিকাভুক্ত হয়। তারপর একে একে শেরশাবাদিয়া সহ বেশ কয়েকটি জনজাতি ওবিসি তালিকাভুক্ত হয়।
বর্তমানে এ ও বি ক্যাটাগরি মিলে প্রায় 114টি মুসলিম জনগোষ্ঠী ওবিসি তালিকাভুক্ত রয়েছে। ইদানিং রাজ্য সরকার নস্যশেষ জনগোষ্ঠীর জন্য উন্নয়ন বোর্ড গঠনে উদ্যোগী হয়েছেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমাদের সমিতি মনে করে এভাবে একটি জনগোষ্ঠীর জন্য উন্নয়ন বোর্ড গঠন না করে রাজ্যের অনগ্রসর মুসলিম সমাজের সামগ্রিক উন্নয়নে একটি বোর্ড গঠন করা উচিত। আমাদের দাবি অনগ্রসর মুসলিমদের উন্নয়নে একটি সংযুক্ত উন্নয়ন বোর্ড গঠন করা। এছাড়া বর্তমান প্রেক্ষাপটে সরকারি উদ্যোগে আমরা হতাশ হচ্ছি, কারণ যেভাবে নস্যশেষ উন্নয়ন বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে তা অত্যন্ত অবৈজ্ঞানিক। এতে প্রকৃত নস্যশেষ নেতৃত্ব এবং অন্য সংগঠনকে বঞ্চিত করে একতরফা সদস্য নির্বাচন করার প্রবণতা দেখা দিয়েছে। আপনারা কি যাচ্ছেন, কি দাবি আপনাদের? আজ এর ফলে নস্যশেষ সহ মুসলিম সমাজ সহ অন্যান্য সমাজে ক্ষোভ সঞ্চারিত হচ্ছে। আবারও সাফল্য জেলার খেলোয়াড়দের, পুরস্কার আনলো 9তম ইনভিটেশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ। আয়োজন করেছে আলিপুরদুয়ার তাইকোন্ডো অ্যাসোসিয়েশন একাডেমি। প্রতিযোগিতাটি হয়েছিল জয়গাঁওতে। জলপাইগুড়ি জেলা তাইকোন্ডো অ্যাসোসিয়েশন থেকে মোট 13 জন অংশগ্রহণ করে। সেখানে প্রথম স্থান অধিকার করে আঙ্গুরি চিকবাড়ে, মেঘারিকা দে, অনিরুদ্ধ মণ্ডল, সূর্য দাস, আরোহী মিশ্রা। এই প্রতিযোগিতাটিতে দেশ ও বিদেশ থেকে অনেক প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এই দিন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছিল। আগামীতেও ভালো ফল করার কথা জানিয়েছে তারা ও তাদের কোচ আশুদেব চন্দ্র রাহা। আমাদের আরএসএ তাইকোন্ডো ইউনিট থেকে টোটাল 15 জনের মতো স্টুডেন্ট জয়গাঁতে একটা ইনভিটেশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ হয়েছিল, সেখানে পার্টিসিপেট করেছে এবং তার মধ্যে 5টা গোল্ড এসছে আর 3টে সিলভার, বাকি ব্রোঞ্জ এসছে। তো এটা আমরা খুবই খুশি এবং আমাদের সাফল্য আসতেই থাকে ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল থেকে। তো এইভাবে আমাদের সাফল্য এসছে। খেলা ছিল কত বছর? টোটাল সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র, ক্যাডেট সবই ছিল। আর ওখানে নেপাল থেকে এসেছিল, ভুটান থেকে এসেছিল আর বাংলাদেশ থেকে আসছিল। জলপাইগুড়ি ইউনিট কি? হ্যাঁ, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে আমাদের ইউনিটটাই পার্টিসিপেট করেছে। আজ পিডি ওমেন্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হলো এফডিআই স্কুলের খেলার মাঠে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার পর শুরু হয় আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটি। এরপর ছাত্রীরা নিজেরাই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটিতে বিভিন্ন খেলার সুযোগ ছিল। 100 মিটার দৌড় থেকে যেমন খুশি সাজো। এই ধরনের বছরে একবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রীরা অংশ নিতে পেরে দারুণ খুশি প্রকাশ করেছে। ওদলাবাড়িতে সবথেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো বৃহস্পতিবার। এদিন মরহুম সাইরন নেসা মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাসিরুল হক। উপস্থিত ছিলেন ওদলাবাড়ি এলিম একাডেমির প্রিন্সিপাল অস্টিন মনিস, সমাজসেবী শহীদুল হক, সানি ওরা সহ অন্যান্যরা। ক্রিকেট টুর্নামেন্টের সেক্রেটারি ইরফান আলী বলেন, দ্বিতীয় বছরে পড়ল এই খেলা। এই খেলায় ডুয়ার্স এবং পাহাড়ের 16টি দল অংশগ্রহণ করেছে। 16 ওভারের এই খেলা চলবে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত। ওদলাবাড়ি শান্তি কলোনির মাঠে এদিন পরস্পর মুখোমুখি হয়েছে সেবক SYS এবং ধুমশিগাড়া একাদশ। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে 25শে ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ নগদ 25,000 টাকা প্রদান করা হবে এবং রানার্স দলকে ট্রফি সহ 15,000 টাকা প্রদান করা হবে। এই টুর্নামেন্টে আলিউল ইসলাম, মইনুল ইসলাম, রাজু হক, নেসান আনসারিদের কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমের জন্যই এত বড় ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে ওদলাবাড়ি শান্তি কলোনিতে। এদিন এই খেলা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল ভালোই। মরহুম সৈরুন্নেসা ক্রিকেট মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2 মানে আজকে ওপেনিং ম্যাচ। তো আজকে ওপেনিং ম্যাচে অংশগ্রহণ করছে সেবক বাজার SYS এবং ধুমশিগাড়া 11। এই কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হতে চলেছে। কত ওভারের খেলা, কতগুলো টিম আছে? 16 ওভারের এই ম্যাচ হবে, প্রতিটা ম্যাচে 16 ওভারের খেলা। আর হচ্ছে 16টা টিমের খেলা, 16টা টিমের খেলা 25 দিন ধরে খেলা চলবে। আপনার 15টা ম্যাচ হবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 25 তারিখ, ফাইনালের জন্য 25শে ফেব্রুয়ারি
চ্যাম্পিয়ন কারা কি প্রাইজ আছে? চ্যাম্পিয়নের প্রাইজ আছে 25,000 টাকা উইনার প্রাইজ, আর সেকেন্ড প্রাইজ প্লাস ট্রফি আছে, আর সেকেন্ড প্রাইজ হবে 15,000 টাকা প্লাস ট্রফি। ম্যান অফ দ্য ম্যাচ প্রত্যেকটা ম্যাচেই থাকবে, আর ফাইনালে বেস্ট ব্যাটসম্যান অফ দি টুর্নামেন্ট, বেস্ট বোলার অফ দি টুর্নামেন্ট এগুলোও থাকছে, তার সাথে মানি প্রাইজ আছে প্লাস ট্রফিও থাকবে। কারা চালাচ্ছে এখানে? এই খেলা চালাচ্ছে আমরা মিলন সংঘ ক্লাব এবং সাউদুল্লাহবাড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, দুজনের এই দুটোর উদ্যোগে এই খেলা শুরু হতে চলেছে। কোথায় হচ্ছে খেলাটা? খেলা হচ্ছে এসটি প্রাইমারি স্কুল এলিম একাডেমির সামনে মাঠে। আপনার নাম? আমার নাম ইরফান আলী। কি পদে আছেন? আমি সেক্রেটারি। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়িতে এসে রোজগারের পথ পেয়েছে মৃৎশিল্পের সাথে যুক্ত কর্মচারীরা। রোজগারের দিশা দেখাচ্ছে জানালেন তারা। সব ধরনের কাজ ভালো না লাগলেও করতে হয়, তবে সরস্বতী প্রতিমার কাজ অনেকটাই ভালো লাগে, এখন সেই কাজটি করছে। শোনা গেল সরস্বতী প্রতিমার কাজ করতে আসা কর্মচারীদের মুখে। আর হাতে মাত্র 13 দিন, আর তারপরেই বাগদেবীর আরাধনা শুরু হবে। আর তাই এখন জলপাইগুড়িতে চলছে মৃৎশিল্পীদের কাজ। মৃৎশিল্পীদের কাজটি করার আগে বাকি কাজটাই করে থাকেন মৃৎশিল্পীদের সহযোগীরা, আর তাই এখন তারাই বাকি কাজ সারতে ব্যস্ত রয়েছে। জলপাইগুড়িতে বাইরে থেকে আসা অনেক প্রতিমা শিল্পীরা এখন জলপাইগুড়িতে এসে রোজগারের পথ কিছুটা পেয়েছে, তারা এমনটাই জানিয়েছেন। মানে এখন কি হচ্ছে, কোন পর্যায়ে কাজ? এখন মোটামুটি সরস্বতী পূজা আসতেছে সামনে, আর তো বেশি দিন নেই। বেশি দিন নেই। তারপর কাজ তো মোটামুটি চলছে। এই বছর কতটা কাজ পেয়েছেন আপনারা যারা কর্মচারী কাজ করেন? মোটামুটি বেশি সুবিধার হয়নি। কেন? তো কাস্টমার নাই সেরকম। সব জায়গায় তো সরস্বতী পূজা হচ্ছে, তবুও কাজ আপনাদের নেই তেমন? চলছে আর কি, মানে কোনো মতো চলছে। কোনো মতো। এছাড়াও অন্য কাজ করেন এই ঠাকুরের? এছাড়াও অন্য কাজ করি, মাঠে কাজ করি। এই সময়টাই কাজ করেন? হ্যাঁ। কতদিন করেন এই ঠাকুরেরটা? এই ধরো সরস্বতী পূজা বাইরে হয়ে যাবে, আবার মাঠে কাজ করবো। আচ্ছা, হাজিরা পান কত? এই ধরো 400। মানে কোন কাজ মনে হয় ভালো, এই কাজ নাকি হাজিরা বাইরের মাঠে? কাজ তো আমাদের যখন প্রতিমার কাজ থেকে তখন প্রতিমার কাজ করি, যখন মাঠের কাজ থেকে মাঠের কাজ করি। দুই কাজে খুশি আপনারা? হ্যাঁ। ভালো লাগে কাজ করতে? কাজ করতে তো ভালো লাগে না, কার ভালো লাগে কাজ করতে? না, কাজ না করলে তো সংসার চলবে না। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। রাত পোহালেই শুরু এবছরের মাধ্যমিক পরীক্ষা, আর তার আগেই প্রস্তুতি তুঙ্গে বিভিন্ন বিদ্যালয়ে। সেই সাথে থাকছে ছাত্রছাত্রীদের জন্য আপৎকালীন সুবিধা। অন্যদিকে পরীক্ষা শুরুর 24 ঘন্টা আগে স্কুলের স্পোর্টস উপলক্ষে জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে তারস্বরে মাইক বাজিয়ে বিতর্কে জড়ালো জলপাইগুড়ি শহরের নামকরা একটি বালিকা বিদ্যালয়। আবারও সাফল্যের মুখ দেখল জলপাইগুড়ি জেলার খেলোয়াড়রা। 9তম ইনভিটেশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে পুরস্কার আনলো জলপাইগুড়ি জেলার খেলোয়াড়রা।
উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।